এসএসসি 25 ব্যাচ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আজকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা হইল। অনেকেই এই পরীক্ষা খারাপ দিয়েছো বা অনেকেই ভালো দিয়েছো। যারা ভালো দিয়েছো আলহামদুলিল্লাহ, তো যারা খারাপ দিয়েছো তারা টেনশন করতেছে কেমিস্ট্রিতে প্লাস হবে কি না, বা কেমিস্ট্রি পরীক্ষা খারাপ হয়ে গেল, সেকেন্ড পার্টে কীভাবে কী করবো, সেকেন্ড পার্টও তো অনেক কঠিন। তো তোমাদের এই টেনশন দূর করার জন্যই আমি তোমাদের জন্য ওয়ান শট এমসিকিউ ক্লাসটি এমনভাবে সাজিয়েছি, এখান থেকে 90 থেকে 95% এমসিকিউ তোমরা কিন্তু এখান থেকেই কমন পাবে। তো চলো শুরু করা যাক ক্লাসটি। ফার্স্ট যে অধ্যায়টা সেটা কি পরিবেশ রসায়ন। এই পরিবেশ রসায়ন থেকে কি কি এমসিকিউ আসতে পারে, কি কি টাইপের এমসিকিউ আসতে পারে এবং এখান থেকে কি ধরনের ম্যাথ আসতে পারে সেগুলোই আমি দেখাই দিব। তো দেখো এখানে শুরু করা যাক অধ্যায়টি। এবার দেখো এখানে যে সূত্রগুলো আছে, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো এবং চাপের সূত্র, এই সূত্রগুলোর সম্পর্ক খুব ভালো করে মাথায় রাখবা তোমরা, কারণ এখান থেকে কিন্তু একটা করে এমসিকিউ চলে আসে প্রতিবার, যে কোনো বোর্ডেই হোক সেখান থেকে একটা এমসিকিউ থাকবেই। তো দেখো এখানে আমি বয়েলের সূত্র লিখে নিয়েছি। বয়েলের সূত্র, স্থির কি থাকবে, স্থির থাকবে হলো এখানে তাপমাত্রা, স্থির কি থাকবে তাপমাত্রা, তাহলে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার চাপের কি হবে, ব্যস্তানুপাতিক হবে। তারপর চার্লসের সূত্র দেখো, চার্লসের সূত্রে স্থির কে থাকবে, চাপ থাকবে, এই চাপ অর্থাৎ স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার কি হবে, সমানুপাতিক হবে। তারপর অ্যাভোগাড্রোর সূত্র, স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার কি সমানুপাতিক। অতএব এই সম্পর্কগুলো খুব ভালো করে তোমরা মাথায় রাখবা কিন্তু। তারপর বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, এটা তো জানোই, এটা কিন্তু তোমাদের সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের সিকিউয়ে কি কি সূত্র লাগবে, কিভাবে সিকিউ টাইপটা থাকবে সেটাও কিন্তু আমি পরবর্তী ক্লাসেই দেখাই দিব তোমাদের। তো দেখো এখানে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র যেটা P1 V1 ডিভাইডেড T1 ইকুয়াল P2 V2 ডিভাইডেড T2, এটা একটু মাথায় রাখবা। তবে আদর্শ গ্যাসের সূত্র এটা তো সবাই জানো, PV ইকুয়াল nRT। তারপর এখান থেকে এই তিনটা টার্ম অবশ্যই মনে রাখবা, STP, SATP, NTP। STP এখানে পূর্ণরূপটাও অবশ্যই মাথায় রাখবা, কারণ এমসিকিউতে প্রায় সময় চলে আসে STPর পূর্ণরূপটা কি। STPর পূর্ণরূপ কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তারপর এখান থেকে কি মনে রাখবে, এটা তাপমাত্রা কত থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস, প্রেশার কত বা চাপ কত থাকবে 1 atm। 1 atm কে কিলো প্যাসকেলে লিখলে কি হবে 101.325 কিলো প্যাসকেল, এবং আয়তন কত হবে, আয়তন হবে 22.414 লিটার পার মোল। তারপর দেখো SATP, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। SATPর পূর্ণরূপ কি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এখানে দেখো তাপমাত্রা, এটা কিন্তু রুম টেম্পারেচার বলা হয়, T ইকুয়াল 25 ডিগ্রি সেলসিয়াস। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটা কি রুম টেম্পারেচার হয়, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস। এখানে যে প্রেশারটা থাকবে বা যে চাপটা থাকবে সেটা হলো 0.987 atm, 0.987 atm বা 100 কিলো প্যাসকেল। আর এটার আয়তন যেটা হবে 24.789 লিটার পার মোল। এবার দেখো এখানে এনটিপি কি, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ এখানে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশারকে আমরা কি বলি, এনটিপি বলি। তো এই নর্মাল টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হবে, সেটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং চাপ যেটা হবে বা প্রেশার যেটা হবে সেটা হলো 1 atm বা 101.325 কিলো প্যাসকেল। আর এখানে আয়তন যেটা হবে সেটা হলো 24.04 লিটার পার মোল হবে। আর দেখো আমি এখানে গ্রাহামের ব্যাপন সূত্র লিখে নিয়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এখান থেকে শুধু এমসিকিউ না, তোমাদের সিকিউর জন্যও কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। তো দেখো এখানে গ্রাহামের ব্যাপন সূত্রে যেটা লেখা আছে, স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার, আর দ্বারা কি বুঝাবে, ব্যাপন হার বুঝাবে। আর দ্বারা কি বুঝাবে, ব্যাপন হার, অর্থাৎ কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্ব বা মোলার ভরে কি হবে, বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। এই সম্পর্কটা অবশ্যই মাথায় রাখবা। এটা ঘনত্বের সাথেও একটা সম্পর্ক আছে, আর একটা হলো এম দ্বারা কি বুঝাবে, এই ডি দ্বারা বুঝাবে ঘনত্ব, ডি দ্বারা কি বুঝাবে, ঘনত্ব বুঝাবে, আর এম দ্বারা বুঝাবে মোলার ভর। এম দ্বারা কি বুঝাবে, মোলার ভর বুঝাবে। তারপর এই দুটো সম্পর্ক থেকে আমরা যেটা পাবো, R1 ডিভাইডেড R2 ইকুয়াল D2 ডিভাইডেড রুট ওভার D2 ডিভাইডেড D1। তারপর R1 ডিভাইডেড R2 ইকুয়াল রুট ওভার M2 ডিভাইডেড M1। এরপর দেখো ভ্যান ডার ওয়ালসের সমীকরণটাই লিখে নিয়েছি। এখানে মাঝে মাঝে চলে আসে তোমাদের এমসিকিউতে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ কোনটি। তো তোমরা এখানে সমীকরণটা এই জন্য খুব ভালো করে দেখে নিবা, P প্লাস AN স্কয়ার ডিভাইডেড V স্কয়ার V মাইনাস NB ডিভাইডেড P প্লাস AN স্কয়ার ডিভাইডেড V স্কয়ার V মাইনাস NB ইকুয়াল RT। এখানে দেখো P যেটা, P হলো চাপ বুঝাবে, A দ্বারা বুঝাবে ধ্রুবক, N দ্বারা বুঝাবে এখানে মূল সংখ্যা, V দ্বারা বুঝাবে আয়তন, আর এই B দ্বারা কি বুঝাবে, B দ্বারাও বুঝাবে ধ্রুবক এখানে। আর NRT তো জানোই তোমরা, এখানে N হলো এখানে মূল সংখ্যা বুঝাবে, আর বুঝাবে কি মোলার গ্যাস ধ্রুবক, আর T বুঝাবে টেম্পারেচার। এরপর দেখো CRMS বেগ, এটা কিন্তু তোমরা ফিজিক্সেও পড়ে আসছো CRMS বেগের ক্ষেত্রে। তো CRMS বেগ যেটা, সেটা কি রুট ওভার 3RT ডিভাইডেড M, অথবা এখানে লেখা যাবে যদি তোমাদের চাপ এবং ঘনত্ব দিয়ে দেওয়া থাকে ম্যাথ, তখন কি করবে রুট ওভার 3P
ডিভাইডেড রো। এখান থেকে কি কি ম্যাথ ফর্মুলা থাকবে তোমাদের এমসিকিউতে সেটাও কিন্তু আমি দেখাই দিব একটু পরেই। তো দেখো এখানে এক পারমাণবিক গ্যাসের গতিশক্তি, এটা কিন্তু তোমাদের এমসিকিউতে ঠিক এভাবেই চলে আসে, এক অথবা দ্বি অথবা ত্রি পারমাণবিক গ্যাসের গতিশক্তির সূত্র কোনটি। তো এখানে কিভাবে মনে রাখবে, এক পারমাণবিক গ্যাসের গতিশক্তি এটা কি হবে 3/2 nRT, 3/2 nRT। দ্বি পারমাণবিক গ্যাসের গতিশক্তি কি হবে E = 5/2 nRT, এবং ত্রি বা বহু পারমাণবিক গ্যাসের গতিশক্তি 3 nRT। তারপর এখানে কিছু উভধর্মী যৌগ লিখে নিয়েছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের এখান থেকে একটা এমসিকিউ থাকবেই, একটা এমসিকিউ থাকবেই উভধর্মী যৌগ। এই উভধর্মী যৌগগুলো অবশ্যই খুব ভালো করে মাথায় রাখবে। এখন বলতেই পারো ভাইয়া এগুলো তো খুব কঠিন, এগুলো মনে থাকে না। ভাই তোমরা যদি পরীক্ষা আগের রাতে বা আগের দিন যা পড়বা তাই মাথায় থাকবে। কেন বললাম এই কথাটা, কারণ তোমার মাথার মধ্যে এখন যেমন ধরো নেক্সট দিন তোমাদের কি পরীক্ষা, কেমিস্ট্রির সেকেন্ড পার্ট পরীক্ষা, তাহলে কি তোমার মাথার মধ্যে ফিজিক্সের চিন্তা আছে, ম্যাথের চিন্তা আছে বা বায়োলজির চিন্তা আছে? অবশ্যই না। তোমার ব্রেন কি নিয়ে চিন্তা করতেছে, শুধু কেমিস্ট্রির সেকেন্ড পার্ট। তো পরীক্ষা আগের রাতে বা আগের দিন যাই পড়ো না কেন তাই কিন্তু মাথায় থাকবে। এই জন্য এই যৌগগুলো কয়েকবার করে দেখে যাবা, তোমরা দেখলেই কিন্তু তোমাদের মনে থাকবে। তো দেখো উভধর্মী যৌগ যেগুলো আছে এখানে কি পানি, তারপর H2O, HCO3-, HSO4-, HS, HPO4, 2-, H2PO4, H2PO3, 2-, HC2O4, 2-। এই যৌগগুলো খুব ভালোভাবে কিন্তু তোমরা মনে রাখবা। তো দেখো আমরা এবার যে টপিকসটি দেখবো সেটা কি পানির বিশুদ্ধতার মানদণ্ড। এই পানির বিশুদ্ধতার মানদণ্ডে কি কি আছে, ক্ষরতা আছে, পিএইচ আছে, বিওডি আছে, সিওডি আছে, ডিও আছে এবং টিডিএস সোডিয়াম ক্লোরাইড আছে। এই কয়েকটার মানগুলোও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে প্রতিবারই একটা হলেও এমসিকিউ চলে আসছে। তো এখানে পানির বিশুদ্ধতার মানদণ্ডে ক্ষরতা, এই ক্ষরতা কি, ক্ষরতা হলো দুই প্রকার, একটা হলো স্থায়ী আর একটা হলো অস্থায়ী। পানির ক্ষরতার জন্য বা পানির জন্য দায়ী কে কে, ক্যালসিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম 2+। তারপর বিশুদ্ধ পানির পিএইচ কত হবে, বিশুদ্ধ পানির পিএইচ হবে 6.5 থেকে 8.5 এর মধ্যে। তারপর এখানে বিওডি, এই বিওডির মান কত হবে 6 ppm হবে। তারপর সিওডির মান কি হবে 10 ppm, আর ডিওর মান কি হবে 5 থেকে 6 ppm। তারপর টিডিএস এবং সোডিয়াম ক্লোরাইডের মান কত হবে 500 ppm। এই মানগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবা। তো ভাইয়া দেখো তোমাদের এখান থেকে কিন্তু এমসিকিউ প্রায় সময় একটা চলে আসে, তীব্র অ্যাসিড অনুবন্ধী ক্ষারক। এই তীব্র অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারক থেকে কিন্তু এমসিকিউ প্রায় সময় চলে আসে। এখান থেকে একটা লাইন অবশ্যই মনে রাখবা, তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কিন্তু দুর্বল হবে। তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কি হবে, দুর্বল হবে। তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক দুর্বল, অর্থাৎ একটা সবল হইলে আরেকটা কি হবে, দুর্বল হবে। এটা কিন্তু মাথায় রাখবা। তাহলে এখানে সবল ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড কি হবে, দুর্বল হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা। একটা যেটা হবে অন্যটা তার কি হবে, বিপরীত হবে। এই কথাটা অবশ্যই মাথায় রাখবে। এখানে আমি যে কয়েকটি লিখে দিয়েছি এগুলো যদি তোমরা মনে রাখো এখান থেকে কিন্তু একটা এমসিকিউ কমন পাবা অবশ্যই। এখন বলতে পারো ভাই এগুলো তো মনে থাকে না। ভাই পরীক্ষার আগে একবার করে দেখো, তোমার কিন্তু মনে থাকবে, কারণ আপাতত কেমিস্ট্রি সেকেন্ড পার্ট নিয়েই তোমার টেনশন। তো দেখো এখানে তীব্র অ্যাসিডের মৃদু অনুবন্ধী ক্ষারকগুলো কি হবে, HClO4। এটার কি হবে, এটা তীব্র অ্যাসিড এবং এটা মৃদু অনুবন্ধী ক্ষারক কি হবে, ClO4- হবে। তারপর HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের Cl- ক্লোরাইড মাইনাস, H2SO4 এর কি হবে, H2SO4-। HNO3 কি হবে, NO3-, অর্থাৎ শুধু নেগেটিভ আয়নগুলো বসাই দাও তাহলে কি হবে, মৃদু অনুবন্ধী ক্ষারক হয়ে যাবে। তারপর HSO4- এ কি হবে, SO4-2- হবে। তারপর দেখো মৃদু অ্যাসিডের তীব্র অনুবন্ধী ক্ষারক এটা কি হবে, H2CO3। এটা কি হবে, HCO3- হবে, HCO3-। তারপর এখানে দেখো HCO3-, এটা কি হবে, CO3-2-। HS এর কি হবে, HS-, H2O অর্থাৎ পানির কি হবে, OH-, HF এর কি হবে, F-। এখন দেখো এখান থেকে কি টাইপের এমসিকিউ এর জন্য ম্যাথ আসতে পারে এগুলোই দেখাই দিব এখন তোমাদেরকে। তো দেখো প্রথম যে ম্যাথটা লেখা আছে, কোনো গ্যাসের চাপ যদি 1 atm হয়, অর্থাৎ 1 atm হলে এর আয়তন 20 লিটার হবে, এবং ভি এর মান যদি, অর্থাৎ আয়তনের মান যদি 23.81 লিটার হলে চাপ কত হবে। তাহলে এটা কিভাবে নির্ণয় করবো, বয়েলের সূত্র তো তোমরা জানোই। তো এখান থেকে কি করবো, P2 = P1V1 / V2 নির্ণয় করলেই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ P2 এর মানটা বের করলেই হয়ে যাবে এখান থেকে। তারপর এখানে দেখো স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আয়তন 3.5 লিটার হলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আয়তন কত হবে। তো এটা আমরা কি দিয়ে করবো, এটা কিসের সাথে সম্পর্ক বলছে, তাপমাত্রা এবং আয়তন। তাহলে এটা কোন সূত্র হবে, চার্লসের সূত্র হবে। চার্লসের সূত্র তো তোমরা জানোই, V1/T1 = V2/T2। এখান থেকে V2 এর মানটা জাস্ট বের করবো, এটা লিটারে হবে। তারপর দেখো প্রমাণ অবস্থায় 1.8 গ্রাম পানি
অক্সিজেন পানিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, অক্সিজেন পরমাণুর সংখ্যা এরকম যদি নির্ণয় করতে বলে তাহলে কি করবা, এখানে যে যৌগটা দেয়া থাকবে এটার ভরটা বের করতে হবে তোমাদের, এটার ভর বের করলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে যে গ্রামটা দেয়া থাকবে অর্থাৎ যে ভরটা দেয়া থাকবে এখানে এত গ্রাম পানি, এটা কি করবা, এটাকে তোমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করে দিবা এবং এটার যে ভরটা পাবা তোমরা আণবিক ভরটা পাবা, এই আণবিক ভর দ্বারা ভাগ করলেই তোমরা কিন্তু এখানে অক্সিজেনের পরমাণুর সংখ্যা পেয়ে যাবা। তারপর দেখো এখানে লেখা আছে কোনো গ্যাসের তাপমাত্রা ও চাপ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তনের পরিবর্তন কি হবে। এখান থেকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবা তোমরা, তাপমাত্রা ও চাপ এটা যদি দ্বিগুণ করা হয়, তাপমাত্রা ও চাপ যদি দ্বিগুণ অর্থাৎ এইটা যদি একই হয়, তাপমাত্রা ও চাপ যদি একইভাবে পরিবর্তন করা হয় তাহলে এখানে আয়তনের পরিবর্তনটা কি হবে, আয়তনের কোনো পরিবর্তন হবে না, আয়তনের কোনো পরিবর্তন হবে না, এটা কিন্তু মাথায় রাখবা তোমরা। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ কমন পেয়ে যাবা। এখন দেখো বোর্ডে আমি আরো কিছু ম্যাথ নিয়েছি, এই ম্যাথগুলো তোমরা খুব ভালো করে করবা এবং আমি যে ম্যাথগুলো দিলাম এগুলো যদি খুব ভালো করে যাও এখান থেকে কিন্তু অবশ্যই 2 থেকে 3টা এমসিকিউ তোমরা কমন পাবা। তো দেখো এবার এসএটিপিতে নাইট্রাস গ্যাসের ঘনত্ব গ্রাম পার লিটার এককে কত হবে। নাইট্রাস গ্যাসের সংকেত কি, সংকেতটা অবশ্যই মাথায় রাখবা তোমরা, N2O, এটা অবশ্যই মাথায় রাখবা নাইট্রাস গ্যাসের সংকেত। তারপর এটা দেখো কিভাবে করবা, D = PM / RT, এখানে কি হবে, এই P এর মান কি হবে তোমরা জানো, এসিটিপিতে আমি একটু আগেই তোমাদেরকে কিন্তু লিখে দিয়েছি, এসিটিপিতে চাপ যেটা হবে 0.987 হবে। তারপর এম এর মান নাইট্রাস অ্যাসিডের আণবিক ভর কত হবে, 44 হবে। তারপর দেখো আর এর মান লিটার এটিএম এককে বসাইতে হবে, লিটার এটিএম এককে আর এর মান কত, 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। এই আর এর মানের যে এককগুলো লিখে দিয়েছি এই এককগুলো কিন্তু খুব ভালো করে তোমরা দেখে নিবা এবং মানগুলো সহ। আর এর মানে এসআই একক কি হবে, 8.314 জুল পার কেলভিন পার মোল। তারপর দেখো লিটার এটিএম এককে কি হবে, 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। তারপর দেখো সিজিএস এককে কি হবে, 8.314 × 10⁷ আর্ক পার কেলভিন পার মোল। এরপর দেখো আমরা দ্বিতীয় যে ম্যাথটি করব সেটা কি হবে, তারপর এসিটিপিতে প্রথম যে ম্যাথটা করতেছিলাম এসিটিপিতে তাপমাত্রা কত, তাপমাত্রা হবে এটা 25 ডিগ্রি সেলসিয়াস, একটু আগেই কিন্তু তোমাদেরকে লিখে দিয়েছি। এই 25 ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে করলে কত হবে, 298 ক্যালভিন হবে। আর এখানে দেখো ক্যালকুলেশন করলেই তারপর কি মান পেয়ে যাবা তোমরা। তারপর দেখো এসএটিপিতে আর 48 গ্রাম অক্সিজেনের গতিশক্তি কত, 48 গ্রাম অক্সিজেনের গতিশক্তি। এখন ইকে ইকুয়াল কি জানি আমরা, 3/2 nRT, এন এর মানটা আমরা কিভাবে বের করব, এন ইকুয়াল কি জানি, W/m জানি, তো এখানে বসাই দাও, W এর মান কত আছে, 48 আছে এবং m এর মান অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, 32 হবে। তাহলে কত পাবা, 1.5 পাবা। আর আর এর মান কত, আর এর মান হবে এখানে জুল পার কেলভিন পার মোল অর্থাৎ এসআই এককে 8.314। তারপর এখানে আর টি এর মান কত, এসিটিপিতে টি কত হবে 25 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে রূপান্তর করলে কত হবে, 270 প্লাস করে দাও তাহলে হয়ে যাবে, ক্যালকুলেশন করলেই মানটা পেয়ে যাবে। তারপর দেখো এই ম্যাথের অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্টে জানাবা কি হবে। এসিটিপিতে অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ নির্ণয় করো, এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাই দাও কি হবে অ্যান্সারটা। এখান থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবা, যে গ্যাসের আণবিক ভর কম সেই গ্যাসের আরএমএস বেগ কি হবে, বেশি হবে। তো এই অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো আমি তোমাদেরকে দেখাই দিলাম এগুলো এক নজরে যদি তোমরা দেখে নাও এখান থেকে কিন্তু বেশ কয়েকটা এমসিকিউ তোমরা কমন পাবা। আর তোমাদের জৈব যৌগের এমসিকিউ ক্লাস কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি, এটা তুমি আমাদের পাঠশালা ফেসবুক পেজ অথবা ইউটিউব থেকে তুমি কিন্তু দেখে নিতে পারো। আমি এবার তোমাদের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্টের 4th অধ্যায় তড়িৎ রসায়ন। তো তড়িৎ রসায়ন থেকে তোমাদের কি কি টাইপের ম্যাথ থাকতে পারে এমসিকিউ সেটা দেখাই দিয়ে এখান থেকে কি কি জ্ঞানমূলক আসতে পারে সেটাও কিন্তু আমি তোমাদের দেখাই দিব। তো দেখো এখান থেকে তোমরা যারা জৈব যৌগের ক্লাস করনি অবশ্যই ইউটিউবে দেওয়া আছে, এই আমাদের পাঠশালা থেকে তোমরা অবশ্যই দেখে নিবা। ওখান থেকে এমসিকিউগুলো দেখলেই ওখান থেকে কিন্তু তোমরা প্রায় 10টা বা 12টা এমসিকিউর মধ্যে 7 থেকে 8টা এমসিকিউই কিন্তু তোমরা কমন পাবা। তো দেখো এখানে মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এই তুল্যাঙ্ক কিভাবে বের করবা, তুল্যাঙ্ককে প্রকাশ করা হয় জেড দ্বারা, কি দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা। জেড ইকুয়াল মৌলের পারমাণবিক ভর ডিভাইডেড এফ ইন্টু মৌলের যোজ্যতা। তারপর দেখো ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্রটা কি, এখানে ফ্যারাডের সূত্র হলো সঞ্চিত পদার্থের ভর তার চার্জের কি হবে, সমানুপাতিক হবে। অর্থাৎ তোমরা কিন্তু এটা দেখে আসছো ডাব্লিউ সমানুপাতিক কিউ, অর্থাৎ এখানে পদার্থের সঞ্চিত পদার্থের ভর তার চার্জের বা তড়িৎ প্রবাহের কি হবে, চার্জের কি হবে, সমানুপাতিক হবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল আমরা সমানুপাতিক তুলে দিয়ে কি লিখতে পারি, জেড কিউ। তাহলে এই কিউ ইকুয়াল আবার কি লিখতে পারবো, আইটি, এবং জেড ইকুয়াল লিখতে পারবো m/nf। তাহলে ডাব্লিউ ইকুয়াল MIT ডিভাইডেড nf। এমটা হলো এখানে মৌলের পারমাণবিক ভর দেওয়া থাকবে যেটা, সেটা
তারপর আই হলো তোমাদের এখানে তড়িৎ প্রবাহ, টি সময়, এন হলো এখানে মৌলের যোজ্যতা যেটা বুঝাবে সেটা, আর এফ হলো ফ্যারাডের সংখ্যা। ফ্যারাডের সংখ্যা কত? ফ্যারাডের সংখ্যা হচ্ছে 96,500। 96,500 এটা কিন্তু মাথায় রাখবে, 1 ফ্যারাডে ইকুয়াল 96,500। তো দেখো এখানে কোষ বিভবের ক্ষেত্রে ইনট সেল ইকুয়াল ইনট অ্যানোড অক্সিডেশন, তারপর প্লাস ইনট ক্যাথোড রিডাকশন। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা সূত্রটা। তারপর দেখো এখান থেকে কি কি টাইপ ম্যাথ থাকতে পারে সেটা তোমাদের আমি দেখাই দিচ্ছি। এখানে 5 এম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড ধরে কোনো ইলেকট্রোডে প্রবাহিত করলে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ নির্ণয় করো। এখানে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ কি হবে? এটা একদম ইজি অঙ্ক ভাই। তুমি এখানে 5 এবং 30 কি করে দাও? গুণ করে দাও। এটা সেকেন্ডে আছে, সেকেন্ডে যেহেতু আছে এটা তো আর কাজ নেই। মিনিটে থাকলে আমরা কি করতাম? সেকেন্ডে রূপান্তর করে নিতাম। ঘন্টায় থাকলে কিন্তু কি করবা? সেকেন্ডে রূপান্তর করে নিবা। তাহলে কি ইকুয়াল আইটি লেখো 5 × 30, তাহলে এখানে 150 কুলম্ব পাবা তোমরা। তারপর দেখো লেড সালফেটের মধ্য দিয়ে 5 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে তড়িৎদ্বারে সঞ্চিত লেডের পরিমাণ কত হবে? এখানে লেডের ভর যেটা সেটা কিন্তু তোমাদের প্রশ্নেই দেওয়া থাকবে এরকম 106.4। তো এটা কি করবা তোমরা? দেখো এখানে যেটা আছে লেডের যে ভরটা আছে সেটা ইনটু এখানে কত এম্পিয়ার বিদ্যুৎ চালনা করতে হবে? 5 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে। আর এখানে লেডের যে ইয়াটা হবে, এখানে কি হবে? তুমি যদি লেড সালফেটকে ভাঙাও তাহলে লেড 2+ পাবে। তাহলে এখানে কত পাচ্ছ? 2। এই 2টাই কিন্তু নিচে চলে আসছে। অর্থাৎ এখানে ভর ইনটু বিদ্যুৎ যে প্রবাহ করলে সেটা ডিভাইডেড এখানে যে যোজনীটা হবে অর্থাৎ মৌলের যোজ্যতা সেটা তারা ভাগ করে দিলেই তুমি কিন্তু এখানে লেডের পরিমাণ পেয়ে যাবা। তারপর দেখো জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করা। তাহলে তুল্যাঙ্কের ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি জানি? জেড ইকুয়াল m/nf। তাহলে কি লিখতে পারবা? এখানে জেড এর পারমাণবিক ভরটা কত? 65.4 এবং এন এর মান কি হবে? 2 হবে। জেড এর ক্ষেত্রে যোজনীটা কত? 2 এবং ফ্যারাডের মান কত? 96,500। 96,500 হবে। সরি ভাই, এখানে 400 হয়ে গেছিল, এটা 96,500। তারপর দেখো সিলভার নাইট্রেটের একটি দ্রবণের 60 মিনিট 5 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে সঞ্চিত সিলভার ধাতুর পরিমাণ কত? এখানে কিন্তু কিছু কিছু ভর অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে ভাইয়া। এই ভরগুলো মুখস্থ না থাকলে তোমরা কিন্তু ম্যাথগুলো করতে পারবা না এমসিকিউ এর ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে সঞ্চিত ধাতুর পরিমাণ যেহেতু বের করতে বলছে, তাহলে ডাব্লিউ ইকুয়াল আমরা কি জানি? MIT ডিভাইডেড NF জানি। এম এর মান কত? সিলভারের ক্ষেত্রে এম এর মান হবে 108 বা 108। তারপর এখানে আই কত দেওয়া আছে? আই দেওয়া আছে তোমার এখানে 5 দেওয়া আছে। আই কত? 5 এম্পিয়ার। আই কত? 5 এম্পিয়ার দেওয়া আছে। তারপর দেখো এখানে 60 মিনিট দেওয়া আছে। এই মিনিটটাকে কি করবো? সেকেন্ডে রূপান্তর করে নিবে। তাহলে 60 × 60 হবে। তার এখানে সিলভারের ক্ষেত্রে যোজনী কত হবে? সিলভার নাইট্রেটকে যদি ভাঙাও তাহলে সিলভার প্লাস পাবা, শুধু সিলভার কি পাবা? প্লাস পাবা, অর্থাৎ একটা। তাহলে কি হবে? 1 × 96,500। এটা ক্যালকুলেশন করে যেটা পাবা ওটাই হবে এখানে ডাব্লিউ এর মান হবে। তো এই অধ্যায় থেকে আরও কিছু এমসিকিউ এর জন্য ম্যাথ তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। এখন দেখো তড়িৎ রসায়নের আর কয়েকটা ম্যাথ দেখে নিই কি ধরনের ম্যাথ আসতে পারে। তো দেখো এখানে যেটা লেখা আছে জিঙ্ক ও সিলভার তড়িৎদ্বারে বিজারণ বিভবের মান দেয়া আছে এত এবং এত, এর কোষ বিভব নির্ণয় করো। এটা আমরা কোন ফর্মুলা দিয়ে করব? একটু আগেই তোমাদেরকে আমি ফর্মুলাটা করাই দিলাম। এখানে ই নট সেল ইকুয়াল ই নট অ্যানোড অক্সিডেশন, তারপর হলো ই নট ক্যাথোড রিডাকশন। এটা কিন্তু একটু আগেই দেখাই দিলাম আমি তোমাদেরকে। তো এখানে যেটা সেটা কিন্তু তোমাদের সক্রিয়তা সিরিজ, এটা বই থেকে খুব ভালো করে তোমরা পড়ে নিবা। আর এখানে যে সক্রিয়তা সিরিজ আছে এই সক্রিয়তা সিরিজ না পড়লে কিন্তু এই অধ্যায়টা পারবা না তোমরা। তো এই সক্রিয়তা সিরিজ কেন পড়বা? এটা শুধু এমসিকিউ এর জন্যই গুরুত্বপূর্ণ না, এখান থেকে যে সিকিউটা থাকবে ওটার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এই সক্রিয়তা সিরিজ। তো এই সক্রিয়তা সিরিজ খুব ভালো করে তোমরা কিন্তু মাথায় রাখবা। তো এখন দেখো এই সক্রিয়তা সিরিজে এখানে জারণ ও বিজারণ যেটা সেটা তোমাদেরকে বুঝতে হবে। এখানে জিঙ্ক যেটা এটা কিন্তু সক্রিয়তা সিরিজের ওপরে আছে। তাহলে জিঙ্কের কি হবে? যাদের সক্রিয়তা সিরিজের উপরে যে মৌলগুলো থাকবে এদের জারণ বিভবের মান বেশি, এবং সক্রিয়তা সিরিজের নিচে যে মৌলগুলো থাকবে এদের কি বিজারণ বিভবের মান বেশি। জিঙ্ক যেহেতু সক্রিয়তা সিরিজের উপরে আছে তাই এটা কি হবে? জারণ হবে। আর জারণ হলে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এটা যেহেতু বিজারণ বিভবের মান দেওয়া আছে, আর পরেরটা সিলভার যেহেতু বিজারণ বিভবের মান দেওয়া আছে এটা কি হবে? প্লাসই থাকবে। তাহলে দুটাই কি করতে হবে? প্লাস করতে হবে। প্লাস করে দিলেই কিন্তু এই অ্যান্সারটা পেয়ে যাবা। তারপরে ম্যাথটা দেখো এখানে দেওয়া আছে এম, তারপর M2 প্লাস n প্লাস n, অর্থাৎ M থেকে M2 প্লাস হয়েছে, n প্লাস থেকে n হয়েছে এখানে। তাহলে এটার এখানে যেটা দেওয়া আছে ই
মান দেয়া আছে, এখানে ইসেলের মান দেয়া আছে দুইটারই, বলে কোষ্ঠীর ইএমএফ কত। এখন কোষ্ঠীর ইএমএফ এর ক্ষেত্রে কি করবা তোমরা, এখানে দেখো দুইটাই যে দেয়া আছে, একটা এখানে কি দেয়া আছে জারণ, আরেকটা কি দেয়া আছে বিজারণ দেয়া আছে, একটা জারণ আরেকটা কি বিজারণ দেয়া আছে। তাহলে জারণ যেটা আছে জারণ বিভবের মানে এখানে লিখে নাও, এটা অ্যানোড অক্সিডেশন এখানে মানটা লিখে নাও, আর ক্যাথোড রিডাকশনের ক্ষেত্রে এই মানটা লিখে নাও। তাহলে কি পাবা এখানে, এখানে পাবা 0.36, এটা মাইনাস করলে কত হবে 0.36 হবে। তো দেখো বোর্ডে আমি কিছু লাইন লিখে দিয়েছি, এই লাইনে এক্সাম্পল যেগুলো আছে এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা 2-3 বার দেখে নিবা যেন মনে থাকে। এখানে যেটা লেখা আছে সুপরিবাহী, সুপরিবাহী কি সকল ধাতু, তারপর দেখো সরি এটা হবে অর্ধপরিবাহী, এটা কি হবে অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী, অর্ধপরিবাহীগুলো কি সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক। অপরিবাহী কি যেগুলো একদমই বিদ্যুৎ পরিবহন করে না তাদেরকে আমরা কি বলি অর্ধপরিবাহী বলি। তারপর সুপার পরিবাহী, সুপার পরিবাহীর ক্ষেত্রে এই দুটো সংকেত অবশ্যই খুব ভালো করে মনে রাখবে, কারণ প্রায় সময় এমসিকিউতে চলে আসে এবং এদের সন্ধি তাপমাত্রা কত সেটা চলে আসে। NB3GE এটা কি সুপার পরিবাহী, আর টিসি দ্বারা কি বোঝাবে সন্ধি তাপমাত্রা, টিসি দ্বারা বোঝাবে সন্ধি তাপমাত্রা বোঝাবে বা সংকট তাপমাত্রা বোঝাবে, এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবা তোমরা, বা সংকট তাপমাত্রা বোঝাবে। আর এটার ক্ষেত্রে কি হবে টিসি হবে 23.3 কেলভিন। তারপর যেটা আছে YBA2CU3O7 এটার সন্ধি তাপমাত্রা কত, এটা সন্ধি তাপমাত্রা হলো 90 কেলভিন হবে। তাহলে এই দুটো কি হবে সুপার পরিবাহী। তারপর দেখো সবল তড়িৎ বিশ্লেষ্য, সবল তড়িৎ বিশ্লেষ্য কিন্তু এখানে সবল অ্যাসিড হইতে পারে বা সবল ক্ষারও হইতে পারে। তো দেখো এখানে সবল তড়িৎ বিশ্লেষ্য HCl, H2SO4, NaCl, তারপর কপার সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই কয়েকটা অবশ্যই খুব ভালো করে মনে রাখবা। তারপর তো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যেটা দেওয়া আছে সেটা হলো ইথানোইক অ্যাসিড H2SO3, তারপর H2CO3, CaCOH2, এই কয়েকটা খুব ভালো করে মাথায় রাখবা। তারপর দেখো তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্যগুলো কি জৈব তরল বা দ্রবণ যেগুলো হবে এগুলো কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য হবে। পানিটাও কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য, চিনিও কি হবে তড়িৎ অবিশ্লেষ্য হবে। তো এখানে কয়েকটা এক্সাম্পল লিখে দিয়েছি, পানি CH3 একক বন্ধন CH2OH, সেটা কি অ্যালকোহল, অ্যালকোহলটা কি তড়িৎ অবিশ্লেষ্য। CCl4 কার্বন টেট্রাক্লোরাইড এটাও কি হবে তড়িৎ অবিশ্লেষ্য। CHCl3 এটাও তড়িৎ অবিশ্লেষ্য। তারপর যেটা আছে চিনি C12O22 সরি C12O C12H22O11, এই চিনিটাও কি হবে তড়িৎ অবিশ্লেষ্য হবে। তো এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে যে ম্যাথ টাইপগুলো করাইলাম এবং যে 2-3টা সূত্র লিখে দিয়েছি এবং এখানে যে এমসিকিউগুলো লিখে দিয়েছি বা এগুলো যে লাইনগুলো লিখে দিয়েছি এগুলোই যদি খুব ভালোভাবে দেখে যাও তাহলেই কিন্তু এখান থেকে এমসিকিউ ইনশাল্লাহ কমন পেয়ে যাবা তোমরা। তারপর আমরা 3 অধ্যায় নিয়ে আলোচনা করব এখন। এবার দেখো আমি তোমাদের যে অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব সেটা হলো পরিমাণগত রসায়ন অধ্যায় 3, তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্টে অধ্যায় 3। তো এখানে প্রায় সময় ম্যাথ টার্মগুলোই বেশি আসে, তো এখান থেকে তোমাদের যে ম্যাথ টার্মগুলো আসবে সেগুলো আমি দেখাই দিব, একটু পরেই দেখাই দিব। তো জ্ঞানমূলক কী কী পড়তে হবে বা এক কথায় যে এমসিকিউগুলো আছে সেগুলো কী কী পড়তে হবে সেটাই দেখাই দিচ্ছে। এখান থেকে দেখো মোল সংখ্যা নির্ণয়, মোল সংখ্যা নির্ণয় এই সূত্রটা একটু মনে রাখবা, মাঝে মাঝে এখান থেকে ম্যাথ টাইপ দিয়ে দেয় মোল সংখ্যা নির্ণয় করো। তো মোল সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে N = W/M = N/Na = V/22.4 লিটার = PV/RT = HV লেখা যাবে। এখানে ডাব্লিউটা কি, ডাব্লিউ দ্বারা যৌগের ভর বোঝাবে, এম দ্বারা আণবিক ভর, এন দ্বারা হলো এখানে তোমার অণুর সংখ্যা বোঝাবে, এনে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 × 10⁻23, এটা তো জানোই তোমরা। ভি দ্বারা আয়তন বোঝাবে 22.4, এটা হলো এসটিপিতে মান বোঝাবে, আর পিভি পি চাপ, ভি আয়তন, আর হলো মোলার গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবকের মানগুলো একটু আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। টি হলো তাপমাত্রা, এটা কেলভিন এককে নিতে হবে, এস হলো ঘনমাত্রা, ভি হলো আয়তন। তারপর দেখো এখানে যেটা মোলারিটি কাকে বলে এটাই কিন্তু এই লাইনটাই তুলে দেয় মোলারিটি কি, বা এমসিকিউতে চলে আসে। এমসিকিউতে কিভাবে আসে, নির্দিষ্ট তাপমাত্রায় যত মোল দ্রব্য দ্রবীভূত হয় একে কি বলা হয়, একে কি বলবো আমরা মোলারিটি বলবো, মোলারিটি। তারপর দেখো এখানে মাঝে মাঝে আসে প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণটাও কিন্তু প্রায় সময় তোমাদের এমসিকিউতে চলে আসে। তো যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, অর্থাৎ যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকেই আমরা কি বলতে পারি প্রমাণ দ্রবণ বলতে পারি। এরপর দেখো এখানে কয়েকটা মান লিখে নিছি, এটা খুব ভালো করে পড়বা, এটা তোমাদের যে শুধু এমসিকিউতে লাগবে এমন কোনো কথা না, এটা কিন্তু সিকিউতে খুব লাগে তোমাদের। তো দেখো 1 যদি থাকে, এটা ঘনমাত্রা যদি 1 থাকে, 1 থাকলে কি হবে মোলার দ্রবণ হবে, 0.5 থাকলে ডেসিমোলার হবে, 0.1 থাকলে হবে তোমার
সরি, জিরো, আমি আবার বলতেছি, 1 থাকলে কি হবে, মোলার দ্রবণ হবে। 0.5 থাকলে কি হবে, সেমি মোলার হবে। 0.5 থাকলে সেমি মোলার, আর 0.1 থাকলে কি হবে, ডেসিমোলার। 0.01 থাকলে হবে সেন্টিমোলার। এরপর দেখো পিপিএম, এই পিপিএম কাকে বলে, এটাও কিন্তু এমসিকিউতে মাঝে মাঝে দিয়ে দেয়। পিপিএম এর পূর্ণরূপ কি হবে, পার্টস পার মিলিয়ন। আর পিপিবির পূর্ণরূপ কি হবে, পার্টস পার বিলিয়ন। পিপিবি থাকলে কি হবে, পার্টস পার বিলিয়ন। এটাও কিন্তু মাথায় রাখবা। আর এখানে কি পিপিএমটা কাকে বলে, প্রতি 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে তাকে আমরা কি বলবো, পিপিএম বলবো। এরপর দেখো পিপিএমটা কিভাবে নির্ণয় করবা, পিপিএম হলো দ্রব্যের ভর, এটা কি এককে দিবা, গ্রাম এককে, ডিভাইডেড হলো দ্রবণের আয়তন, এটা কি হবে, লিটার এককে হবে, কিন্তু এটা হবে লিটার এককে, ইন্টু 10⁶ হবে। তারপর প্রাইমারি স্ট্যান্ডার্ড পথ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পথে, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এখান থেকে কিন্তু মাস্ট বি এমসিকিউ তোমরা কমন পাবে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পথ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পথ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পথে একটা জিনিস মনে রাখবা, সবগুলোতেই সি থাকবে, সবগুলোতেই কি থাকবে, সি থাকবে, এটা কিন্তু মাথায় রাখবা। সি বলতে যে কার্বন বোঝাবে এমনটা নয়, সি থাকবে, লেটার হিসাবে কি থাকবে, সি থাকবে। যেমন সোডিয়াম কার্বনেট কি আছে, সি আছে। তারপর পটাশিয়াম ডাইক্রোমেটে দেখো এখানেও কিন্তু সি আছে। ক্রোমিয়াম ঠিক আছে, কিন্তু কি থাকবে, সি থাকবে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পথগুলো চেনার উপায়, যে যৌগই দেওয়া থাকুক না কেন সেগুলোর মধ্যে অবশ্যই কি থাকবে, সি থাকবে। এখন দেখো এখানে আরেকটা জিনিস মনে রাখবা, এই সিএল ব্যতীত, এই সিএল ব্যতীত এই সেলটা কি হবে, এই সেলটা হবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পথ। এই সেলটা কি হবে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পথ। এই সেল হবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পথ, কিন্তু এই সেল এর সি থাকার পরেও সেটা কি হবে না, প্রাইমারি স্ট্যান্ডার্ড পথ হবে না, এটা কিন্তু মাথায় রাখবা। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পথে কি থাকবে না, সি থাকবে না, শুধু সি থাকবে কোথায়, এই সিএল এ থাকবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পথে। এটা মাথায় রাখলে কিন্তু এখান থেকে একটা এমসিকিউ অনায়াসে তোমরা কারেক্ট করতে পারবা। তারপর দেখো এখানে অ্যাসিড ক্ষার পিএইচ উপযুক্ত নির্দেশক, অ্যাসিডে কি বর্ণ দিবে এবং ক্ষারে কি বর্ণ দিবে, এটাও খুব ভালো করে তোমরা দেখে নিবা। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ হলেও কমন পাবা। তো দেখো তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারক, এটার পিএইচ কত হবে, 3 থেকে 4.4। কখন হবে, যখন এখানে মিথাইল অরেঞ্জ আমরা নির্দেশক হিসাবে ব্যবহার করব। আর এটার বর্ণটা কি হবে, গোলাপি লাল হবে। এটা কোথায়, অ্যাসিডে হবে গোলাপি লাল, এবং ক্ষারে কি হবে, হলুদ হবে। তারপর দেখো তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের পিএইচ যখন 4.2 থেকে 6.2 হবে, তখন এখানে উপযুক্ত নির্দেশক কি ব্যবহার করব, মিথাইল রেড ব্যবহার করব। কি ব্যবহার করব, মিথাইল রেড। এবং এটার বর্ণ কি হবে, অ্যাসিডে বর্ণ হবে গোলাপি লাল, এবং ক্ষারে কি হবে, হলুদ হবে। তারপর দেখো মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষার, মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষার, এটার পিএইচ কত, 8 থেকে 10 হলে, এখানে 8 থেকে 10, এবং এটার উপযুক্ত নির্দেশক কি হবে, ফেনফথলিন হবে, ফেনফথলিন। অ্যাসিডে এটা কি বর্ণ দিবে, কোনো বর্ণই দিবে না, অর্থাৎ এটা হবে বর্ণহীন। এবং ক্ষারে কি বর্ণ দিবে, ক্ষারে বর্ণ দিবে হলো গোলাপি। তারপর দেখো তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার যখন থাকবে, এটার পিএইচ যদি 3 থেকে 10 হয়, তখন আমরা কি করব, এখানে যত নির্দেশক আছে সবগুলোই কিন্তু ব্যবহার করতে পারবো, এবং এটার বর্ণ ওইরকম নাই। তারপর দেখো মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারক, এটা পিএইচ এর কোনো পরিসর নাই, এবং এখানে উপযুক্ত কোনো নির্দেশক নেই। তো 3 অধ্যায় থেকে আমি তোমাদেরকে যে লাইনগুলো লিখে দিয়েছি, এগুলো অবশ্যই খুব ভালো করে দেখে নিবা। এখান থেকে কিন্তু মাস্ট বি এমসিকিউ কমন পাবে। এবার আমি দেখাই দিব তোমাদেরকে এই 3 অধ্যায় থেকে কি কি এমসিকিউ এর ম্যাথ আসতে পারে, সেটাই কিন্তু আমি এবার তোমাদেরকে দেখাই দিব। এখন দেখো বোর্ডে আমি কিছু ম্যাথ নিয়েছি, ম্যাথগুলো খুব ভালোভাবে তোমরা খেয়াল করো, এখান থেকেই কিন্তু এই ধরনের ম্যাথ টাইপই চলে আসবে তোমাদের। তো দেখো এখানে যেটা দেওয়া আছে, প্রমাণ অবস্থায় 10 লিটার মিথেন গ্যাসে অণুর সংখ্যা নির্ণয় করো, এরকম যদি দেওয়া থাকে শর্টকাট উপায় কিভাবে করবা তোমরা। এখানে যদি প্রমাণ অবস্থায় এত লিটার আয়তন যদি দেওয়া থাকে, এই আয়তনটাকে কি করবা, অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করে নিচে 22.4 লিটার দ্বারা ভাগ করে দিবা, চলে আসবে। আর যদি এমনিতেই করতে চাও ঐকিক নিয়মে বা বড় নিয়মে, তখন কি করবা, এসটিবিতে 1 মোল মিথেন গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। তাহলে 22.4 লিটারে মিথেন গ্যাসের অণুর সংখ্যা কত, এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা যেটা, সেটা 6.023 ইন্টু 10⁻23। তারপর দেখো একে কত হবে বের করে নিবা, একে কত, তারপর কি হবে 10-এ কত। তাহলে এরকম করে কিন্তু তোমরা এই ম্যাথটি করতে পারো। তারপর দেখো 2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কার্বন পরমাণুর সংখ্যা কত, এইরকম যদি বলে 2 গ্রাম, যত গ্রাম বলবে, এখানে আমি শুধু কার্বন দিচ্ছি, এটা অন্য কিছুও থাকতে পারে। এরকম যদি বলে, এটার কি লাগবে তোমাদের, এখানে কার্বন ডাই অক্সাইডের যে ভরটা আছে, এই ভরটা লাগবে। কার্বন ডাই অক্সাইডের ভর কত, 44 হবে। তাহলে এখানে কি করবা, 2 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা ডিভাইডেড 44, 2 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা ডিভাইডেড 44। তো এটা অঙ্কটা কিভাবে করবা, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা কত, এত থাকবে। তাহলে একে কত, 2-এ কত, একদম ইজি এই ম্যাথগুলো। তোমরা কিন্তু এগুলো ক্লাস 10-এও করেছো।
তো দেখো একটি অক্সিজেন পরমাণুর ভর নির্ণয় করো। অক্সিজেন পরমাণুর ভর এরকম যদি থাকে, কোনো একটা পরমাণু দিয়ে বললো এই পরমাণুটার ভর নির্ণয় করো, তখন কি করবে, যে পরমাণুটা দিবে ওই পরমাণুর ভরটা তোমাকে অবশ্যই জানতে হবে। যেমন অক্সিজেনের ভর কত, এখানে এখানে একটি অক্সিজেন বলতে অক্সিজেনের ভর হলো এখানে 16 ডিভাইডেড কি হবে অ্যাভোগাড্রোর সংখ্যা, 16 ডিভাইডেড অ্যাভোগাড্রোর সংখ্যা। যদি কার্বন বলতো তখন কি হতো 12 ডিভাইডেড অ্যাভোগাড্রোর সংখ্যা হয়ে যাইতো। তারপর দেখো এখানে যেটা আছে 5W/V% পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, এক্ষেত্রে কি দিয়ে বের করবা তোমরা, এখানে দেখো এটা একদম শর্টকাট উপায়ে এটা কিভাবে করবা তোমরা, এটা সূত্রটা কিন্তু এটা S = 10 × x, 10 × x ডিভাইডেড হবে তোমাদের m, 10 × x ডিভাইডেড m। এই সূত্র যদি বসাও তাহলে এই ধরনের ম্যাথগুলো সবগুলোই তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। 5% পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, এইখানে কি বলতে হবে 10 ডিভাইডেড m, এটা থাকবেই সবসময়। আর x এর মানটা কি হবে, এই 5 হবে, x এর মান কি হবে 5 হবে, বসাই দিলেই কিন্তু তোমরা অ্যান্সার পেয়ে যাবা। তারপর দেখো 500 ml 0.05 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে সোডিয়াম কার্বনেটের পরিমাণ কত, এই পরিমাণের ক্ষেত্রে তোমরা কি ফর্মুলা জানো, W = SMV/1000। এখানে জাস্ট মানগুলো বসিয়ে দাও। এস এর মান কোনটা, এস এর মান হলো 0.05, এটা হলো এস এর মান, এটা হলো ভি এর মান। আর সোডিয়াম কার্বনেটের ভর কত 106 হবে, আর নিচে হলো 1000 দ্বারা ভাগ করলে তোমরা কিন্তু এই অ্যান্সারটি পেয়ে যাবে ক্যালকুলেশন করলেই। তাও একবার ক্যালকুলেশন করে দেখবা তোমরা। তারপর দেখো এখানে যেটা দেওয়া আছে 200 ml 10% হাইড্রোক্লোরিক দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। এটা কিভাবে করবে, এখান থেকে কিন্তু একটা ম্যাথ থাকবে, ppm এককে নির্ণয় একটা ম্যাথ কিন্তু তোমাদের এমসিকিউতে থাকবে। তো W = SMV/1000, এখানে কি বের করতে হবে, ঘনমাত্রা বের করতে হবে। আমার ঘনমাত্রা S = কি লিখতে পারবো 1000 × W ডিভাইডেড mv লিখতে পারবো। এখানে W এর মান কত, W এর মান হচ্ছে এখানে 10, W এর মান কত 10, এখানে 10 দেওয়া আছে 10%, আর পার্সেন্টটাকে কি করতে হবে 10 ডিভাইডেড 100 হয়ে যাবে এটা, অর্থাৎ এটা আমরা কি লিখতে পারবো 10 ডিভাইডেড 100, 10 ডিভাইডেড 100। এই 10টা হচ্ছে তোমার W এর মান, আর এই 100টা হচ্ছে V এর মান। তারপর দেখো M এর মান কত হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের M কত হবে 36.5 হবে, এটা জানো। এখান থেকে S এর মান পেয়ে যাবে তোমরা। এই S এর মান যেটা পাইলা এটাকে কি করবে এখন, এই আণবিক ভর অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর × 1000 দ্বারা গুণ করলেই তোমরা কিন্তু ppm এককে পেয়ে যাবা। অর্থাৎ এখানে 2.74 × 36.5 × 1000 গুণ করলেই কি ক্যালকুলেশন করলেই তোমরা কি পাবা, ppm এককে পেয়ে যাবা। ppm একক বা মিলিগ্রাম পার লিটার কিন্তু লেখা হয়। এখান থেকে আর কিছু ম্যাথ আমরা দেখবো এবার। দেখো আমি বোর্ডে আরো দুটি ম্যাথ নিয়েছি, এই দুটি ম্যাথ কিভাবে করবে, এখানে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের 2.5% দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করে। একটু আগেই কিন্তু আমি তোমাদেরকে শর্টকাট টেকনিকটা শিখিয়ে দিয়েছিলাম, কি লিখবা S = 10 × x ডিভাইডেড m। x কোনটা হবে, এখানে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে এটাই জাস্ট বসাই দিবা, বসাই দিলেই কিন্তু তোমরা এখানে মোল পার লিটার এককে পাবা। এই মোল পার লিটার এককটাকে কি করবা, এটা আণবিক ভর, এটা আণবিক ভর কত 40, আর কত 1000 দ্বারা গুণ করলেই তোমরা কিন্তু ppm এককে পেয়ে যাবা। আশা করি ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো 10 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ কে প্রশমিত করতে 12.6 ml সালফিক অ্যাসিড দ্রবণ প্রয়োজন হলে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত, এটা তোমরা জানো। দ্রবণের লঘুকরণ যে সূত্রটা আছে V1S1 = V2S2, এই সূত্র দিয়ে কিন্তু পাওয়া যাবে। তো আমি অ্যাসিডের ক্ষেত্রে A দিলাম এবং ক্ষারের ক্ষেত্রে B দিলাম। তো এখানে দেখো SA = SB/VB, তো এই পাশে কিন্তু লিখে নিয়েছি তোমার VA কত দেওয়া আছে 12.6 দেওয়া আছে, VB কত দেওয়া আছে 10 ml দেওয়া আছে, VBটা কত 10 ml দেওয়া আছে, SB কত দেওয়া আছে 0.5 দেওয়া আছে, SA = হোয়াট, জাস্ট এখানে SA = SB/VB ডিভাইডেড VA, জাস্ট মান বসাই দাও, ক্যালকুলেটর চাপো, অ্যান্সার চলে আসবে। তো তোমরা এখান থেকে আরেকটা টপিকস দেখবা, সেটা হচ্ছে জ্বালন সংখ্যা নির্ণয়। এই জ্বালন সংখ্যাটা কিভাবে নির্ণয় করতে হয়, যেমন ধরো এই যৌগটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে যৌগটা দেওয়া আছে, এখানে এই যৌগটা বললো ম্যাগনেসিয়াম, এখানে ম্যাঙ্গানিজের জ্বালন সংখ্যা কত, ম্যাঙ্গানিজের জ্বালন সংখ্যা কত হবে। তো কিভাবে বের করবা, এখানে কে যেটা পটাশিয়াম, তোমাদের কিন্তু এখানে জ্বালন সংখ্যাগুলো অবশ্যই জানতে হবে। এই জন্য কিন্তু গ্রুপ 1 গ্রুপ 2 এগুলো জ্বালন সংখ্যা কত, গ্রুপ 1 এর ক্ষেত্রে 1, গ্রুপ 2 এর ক্ষেত্রে 2, তারপর গ্রুপ 17 এর কত 1, এই স্পেসিফিক কিছু গ্রুপ আছে তাদের জ্বালন সংখ্যাগুলো পরিবর্তন হয় না, তাদের অবশ্যই গ্রুপের মৌলগুলো মুখস্থ রাখবা, এবং কিছু জ্বালন সংখ্যা অবশ্যই তোমাদেরকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে। তো এখানে দেখো পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়াম কত 1, তারপরে এখানে যেটা বের করবো আমরা সেটাকে x ধরলাম, আর অক্সিজেনের কত জানি, অক্সিজেন জানি -2, তাহলে কি হবে -2 × 4 হবে, ইকুয়াল দিয়ে কি হবে 0 হবে। তাহলে দেখো এখানে x এখানে থাকবে
ওয়ান প্লাস এক্স মাইনাস এইট ইকুয়াল কী হবে, 0 হবে। তাহলে এক্স ইকুয়াল কী লিখতে পারবো, 7 লিখতে পারবো। তাহলে এখানে ম্যাঙ্গানিসের কত, 7 হবে। তো তোমরা কিন্তু জ্বালন সংখ্যাগুলো অবশ্যই ভালো করে দেখবা। আমি এখানে তোমাদের 3টা অধ্যায় কী কী এমসিকিউ আসতে পারে, কী কী ম্যাথ টাইপ আসতে পারে এমসিকিউ এর ক্ষেত্রে, সেগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি এবং জৈব যৌগের ক্লাসটি কিন্তু আগেই তোমাদেরকে দিয়ে দিয়েছি। ইউটিউব বা ফেসবুক আমাদের পাঠশালা গেলেই তোমরা দেখতে পারবা ওখানে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি তোমরা এখান থেকেই এমসিকিউগুলো কমন পাবা।